গল্পের নাম পরিজান। লেখিকা ইশরাত রহমান সানজিদা। গল্পের ষষ্ঠ পর্ব। কাজী সাহেব উচ্চস্বরে বলতে লাগল, নূরনগর গ্রামের জমিদার আফতাব উদ্দিনের কনিষ্ঠ কন্যা পরীকে 20,001 টাকা দেনমোহর ধার্য করে বিবাহ করতে আপনি কি রাজি? রাজি থাকে বলুন কবুল। পরী মাথা নিচু করে শুনছে। এই মুহূর্তে ওর অন্যরকম অনুভূতি হচ্ছে। পরী ভাবছে, এরকম অনুভূতি কি সব মেয়েরই হয়? অপর পাশ থেকে বেশ দেরি করেই উত্তর এলো, শেখর কি মেয়েদের মতো লজ্জা পাচ্ছে নাকি? অসহ্য লাগল ব্যাপারটা। এরপর কাজী পরীকে উদ্দেশ্য করে বলে, নবীনগর গ্রামের সাখাওয়াত সাহেবের একমাত্র পুত্র সেহরান শায়ের আপনাকে 20,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে ইচ্ছুক। আপনি কি রাজি? তাহলে বলুন কবুল। বৈঠকে উপস্থিত সবাই স্বাভাবিক থাকলেও বধূ বেশে বসে থাকা তনয়ার মনে জাগল কৌতূহল। বিস্মিত চোখে তাকালো পর্দার অপর প্রান্তে থাকা ব্যক্তির পানে। কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে না। পরী তবুও দেখার চেষ্টা করছে ঘোমটার ফাঁকে। কিন্তু সে ব্যর্থ। পরী কি ভুল শুনল? যদি সঠিক শুনে থাকে তাহলে বাকি সবাই এত স্বাভাবিক কেন? কিছু কি হয়েছে? মাথা ঘুরে উঠেল পরীর। চেয়েও শান্ত থাকতে পারছে না। ওদিকে কবুল বলার জন্য বারবার তাড়া দিচ্ছেন কাজী সাহেব। পরী রয়েছে অন্য ধ্যানে। ঘোর কাটছে না কিছুতেই। অনেকক্ষণ ধরে সবাই বলছে কবুল বলতে কারো কথা পরীর কান অবধি পৌঁছায়নি। শেষে আফতাব দিল ধমক। সব মেয়েরা থেমে গেল। পরী চমকে উঠে বাবার দিকে তাকাল। আফতাব গম্ভীর সুরে বলে, এত দেরি করছো কেন পরী? তাড়াতাড়ি কবুল বলো। পরপর কয়েক ঢোক গিলে পরী 3 কবুল পড়ে ফেলে। কিন্তু শরীরের ভর আর ধরে রাখতে পারে না পরী। ঢলে পড়ে কুসুমের গায়ে। পরীর ঘোমটা আরো টেনে দিয়ে কুসুম ঝাপটে ধরে পরীকে। কুসুম জোরেই বলে উঠল, পরী আপা আপনের কি হইছে? সামনের পর্দাটা সরিয়ে ফেলা হল। আফতাব মহিলাদের সব সামলাতে বলে কাজীকে নিয়ে চলে গেল। পরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। এই মুহূর্তে ঘরে নিয়ে যাওয়া দরকার পরীকে। বৈঠকে আর মহিলাদের থাকা সম্ভব নয়। মেয়ের খবর শুনে মালা দৌড়ে এলো। কয়েকবার ডাকল পরীকে কিন্তু পরী সাড়া দিল না। শায়ের এখনো আগের মতোই বসে আছে। দৃষ্টি তার নত অবস্থায়। মালা শায়েরকে আদেশ দিলেন পরীকে নিজের ঘরে দিয়ে আসতে। আদেশ পেয়ে শায়ের উঠে দাঁড়াল। হাত বাড়িয়ে কোলে তুলে নিল তার সদ্য বিবাহিত স্ত্রীকে। তারপর অন্দরের পা ফেলল। অনেকগুলো বছর পর এই প্রথম আফতাব ব্যতীত কোনো পুরুষ অন্দরে পা ফেলেছে। কুসুম আগে আগে গিয়ে পরীর ঘর দেখিয়ে দিল। সিঁড়ি বেয়ে দোতলার একেবারে কোণার ঘরটা পরীর। পালঙ্কের উপর পরীকে শুইয়ে দিয়ে শায়ের কক্ষ ত্যাগ করল। কুসুম আর মালা রইল সেখানে। নূরনগর গ্রামের প্রতিটা মানুষ আজ পরীকে নিয়ে কথা বলতেছে। 4 গ্রামের জমিদার আফতাব। ধন সম্পদ কম নেই তার। যেন এক রাজা। আর মেয়েগুলো দেখতে রাজকন্যার থেকে কম নয়। সোনালি আর রূপালির থেকেও বেশি সুন্দর পরী। এমন সোনাবরণ মেয়ের বিয়ে হল শেষে এক সামান্য কর্মচারীর সাথে। এটা কেউই মানতে পারছে না। কোথায় রাজকন্যা আর কোথায় প্রজা? আফতাবের এমন সিদ্ধান্ত মানতে পারছে না গ্রামবাসীরা। শায়ের ছেলে হিসেবে খারাপ না। সবাই ভালো জানে তাকে। কিন্তু তাই বলে জমিদার কন্যা বিবাহ করার যোগ্যতা ওর নেই। বড় মেয়ে তো নিজের কপাল নিজেই পুড়িয়েছে আর ছোট মেয়ের কপাল আফতাবই পোড়াল। গোবরে পদ্মফুল মানায় না। বাইরে সবাই নানা ধরনের কথা বললেও জমিদার বাড়ির আঙ্গিনায় আসতেই সবার মুখ বন্ধ হয়ে যায়। থমথমে পরিবেশ। কারো মুখে কথা নেই।
শেখর না আসায় এমনিতেই আফতাব বেশ চটে আছে। এখন কেউ ভালো কথাও আফতাবের সামনে বলতে পারছে না। সব কথাই তেতো লাগছে তার কাছে। এমনকি নিজের ভাই আখির কেউ অসহ্য লাগছে। জ্ঞান ফিরেছে পরীর। চোখ মেলে আশেপাশে তাকিয়ে পরী বুঝতে পারল সে নিজের ঘরে আছে। তাহলে কি পরী এতক্ষণ স্বপ্ন দেখছিল? পরী চট করে উঠে বসল। ঘরে কুসুম ছাড়া আর কেউই নেই। তাই কুসুমকে জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে এলাম কুসুম? আমি তো বৈঠকে ছিলাম। আর তখন পরী একটু থামল, তারপর বলল, বিয়ে কি হয়ে গেছে? কন কি আপা আপনের মনে নাই? আপনি তো কবুল কইয়া হুশ হারাইলেন। আর বিয়েটা কার সাথে হয়েছে? আপনি দেহি সব ভুইলা গেছেন। শায়ের ভাইয়ের লগে আপনের বিয়া হইছে। তাহলে শহরের ওই ছেলেটা কোথায়? কুসুম থামল, বড় করে নিঃশ্বাস ফেলে বলল, জানি না আপা। আমরা সবাই তো বরের অপেক্ষা করতাছিলাম। দেরি দেইখা শায়ের ভাই তো লোক পাঠাইছিল। হেই লোক গুলান শহরে যাইয়া ফিরা আইছে, তাও বরযাত্রী আহে নাই। শহরে বাবুর বাড়িতে যাইয়া কেউরে পায় নাই। এখন কি হইব? হের লাইগা বড় কর্তা শায়ের ভাইয়ের লগে আপনার বিয়া দিল। ওরা গেল কোথায়? হঠাৎ করে তো কোনো মানুষ উধাও হয়ে যায় না। কি জানি। গত কাইল তো শায়ের ভাই সহ আরো মানুষ যাইয়া দেহা কইরা আইছে। এখন কই আছে কে জানে? তয় একখান কথা কই। শহরে পোলাডারে আমার ভালো লাগে নাই। হের লগে বিয়া হয় নাই শকর করেন। হেগোরে নিয়া ভাববেন না। কোথায় যাইব? বড় কর্তা একবার ধরতে পারলে মাইরা ফেলব। জমিদারের লগে রসিকতা। পরী আর কথা বাড়াল না। হাঁটু মুড়ে ওখানেই বসে রইল। কিছুক্ষণ বাদেই মালা আর জেসমিন আসল। মালা কুসুমকে বলল পরীর কাপড় গুছিয়ে দিতে। পরী বলে উঠল, কাপড় গোছাবে মানে? আমি কোথায় যাব? শ্বশুর বাড়ি। পালঙ্ক থেকে নেমে পরী বলল, কিন্তু আম্মা উনি তো আমাদের এখানেই থাকে। আমরা এখানেই থাকি। মালা জবাব না দিয়ে কুসুমের সাথে পরীর কাপড় গোছাতে লাগলেন। জেসমিন এগিয়ে এসে পরীর হাত ধরে বললেন, এখন শায়ের এই বাড়ির জামাই পরী। তার আর এখানে থাকা চলব না। লোকে কি বলবে তখন? তাই তোমারে নিয়া যাইব এখনই। অনেক দূরের পথ পড়ি। তোমার গয়না সব খোলো আর শাড়ি বদলাও। পরী কিছু বলতে চাইল, কিন্তু জেসমিন বলতে দিল না। নূরনগর থেকে ৭ গ্রাম পার হয়ে নবীনগর। অনেক দূরের পথ পাড়ি দিতে হবে পরীকে। পথে যদি চোর ডাকাতের পাল্লায় পড়ে তো গয়নাগুলো লুটে নেবে। তাই জেসমিন গয়নাগুলো একটা ব্যাগে ভরে মালার কাছে দিল। মালা সেগুলো পরীর জামা কাপড়ের মধ্যে লুকিয়ে দিল। মায়ের কথামতো পরী বেনারসি খুলে সুতি শাড়ি পরল। মালা পরীর মাথায় ওড়না পেঁচিয়ে নেকাব বেঁধে দিল। তারপর গায়ে চাদর জড়িয়ে দিয়ে বলে, চাদর খুলবি না। বাইরে ঠান্ডা অনেক। আম্মা আমাকে বিদায় করার এত তাড়া আপনার? মালার বুক কেঁপে উঠল। মেয়ে তার দিকে আঙুল তুলছে। পরী কি জানে না যে ওকে বিদায় দিতে কতখানি কষ্ট হচ্ছে মালার? জানলে এই প্রশ্ন করত না। মালা জবাব দিল না। পরীর হাত ধরে নিচে নেমে এলেন। পরী নিচে এসেই জুম্মানকে খুঁজতে লাগল। আজ সারাদিন সে দেখেনি ছোট ভাইটাকে। সবার মাঝে জিজ্ঞেস করতেও পারেনি। এখন যাওয়ার সময় তো জিজ্ঞেস করতেই পারে। পরী মুখ ফুটে কিছু বলার আগেই জুম্মান এসে হাজির। ভাইকে কাছে টেনে পরী বলে, কোথায় থাকিস তুই? আজ আমার সাথে দেখা করলি না কেন? তোমারে দেখলে আমার কান্না পায় আপা। আমারে ছাইরা চইলা যাবা। বলতে বলতে কেঁদে ওঠে জুম্মান।
পরী বলে, কাঁদিস না জুম্মান। আমি আবার আসব। তুই আমাকে আনতে যাবি কিন্তু? জুম্মান মাথা নাড়ে। পরী বিদায়ের সময় যেন কাদা ভুলে গেছে। বাড়ির বাকি সবার একই অবস্থা। বিয়েটা উলট পালট হওয়াতে কারো বিস্ময় এখনো কাটেনি। কিসের কান্নাকাটি? পরী চোখের জল ফেলল রূপালীর কোলের নবজাতক শিশুটিকে কোলে নিয়ে। অল্প দিন ধরে সে দুনিয়ার আলো দেখেছে। পরী চেয়েছিল নিজে লালন পালন করবে, কিন্তু তা আর হল না। সবার থেকেই বিদায় নিল পরী। মায়ের হাত ধরে বাইরের পা দিল ও। যেই ঘর ওর নিজের ছিল আজ সেই ঘর থেকেই বঞ্চিত হল সে। আজকের পর থেকে নিজের বাড়িতে মেহমান হিসেবে আসতে হবে পরীকে। কথাটা ভাবতেই দম বন্ধ হয়ে আসে পরীর। গরুর গাড়ি দাঁড় করানো। সেখানে যেতেই হুঁশ ফিরল পরীর। শক্ত করে মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মালার চোখের পানিও বাদ সাধল না। মেয়েকে কিছুক্ষণ আলিঙ্গন করে গাড়িতে তুলে দিল ও। গাড়ি চলতে শুরু করল। কেউই যাচ্ছে না পরীর সাথে। শুধু সায়ের আর পরী। গাড়ির ভেতরে হারিকেন জ্বলছে। রাত বাড়ছে বিধায় কোনো মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না। শিয়াল, কুকুর, ঝি ঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সাথে গরুর পায়ের শব্দ। সায়ের গম্ভীর হয়ে বসে আছে। পরীর থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসেছে। একবারও তাকায়নি পরীর দিকে। দেখে মনে হচ্ছে কিছু ভাবছে সে। পরী এতক্ষণ ধরে সায়েরকে দেখে চলছে। এই মুহূর্তে ওর স্বামীর মাথায় কি চলছে তা জানা দরকার। কিভাবে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না পরী। কিছুক্ষণ ইতস্তত করে বলেই ফেলল, আপনি কিছু ভাবছেন? এতক্ষণ পর পরীর দিকে তাকালো সায়ের। অন্যমনস্ক ছিল বিধায় পরীর কথা তার কানে গেল না। সে বলল, কিছু বললেন? বললাম আপনি কেন বিয়েতে রাজি হলেন? আমাকে দেখলেই তো 10 হাত দূরে যেতে বলতেন। এখন কেন বিয়ে করলেন? আপনার বাবা বলেছে তাই। আব্বা বলল আর আপনি রাজি হয়ে গেলেন? আমি তো আপনাকে বলেছি যে আপনার বাবা আমাকে যতটুকু করতে বলেন আমি ঠিক ততটুকুই করি। আপনাকে বিয়ে করতে বলেছে তাই করেছি, না হলে করতাম না। শেষ কথায় অপমানিত বোধ করল পরী। কুসুমের মুখে শুনেছে কত ছেলেরা নাকি পরীর জন্য পাগল, অথচ এই ছেলেটাকে দেখো। পরী রাগ করে মুখ ঘুরিয়ে নিল। সে আর কোনো কথা বলল না। দুহাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে পরী। এত রাত অবধি জেগে থাকা সম্ভব নাকি? আরো কতদূর কে জানে। সায়ের জেগে আছে। পরীর দিকে তাকিয়ে রইল এবার। এখনো মুখটা দেখা হল না। নেকাবের আড়ালের সৌন্দর্য নিয়ে ভাবছে সায়ের। কেমন দেখতে মেয়েটি? লোকজনের মুখে বলা চেহারার থেকে বাস্তব চেহারা কি বেশি মাধুর্যময়? একটু অপেক্ষা করলেই দেখতে পাবে সায়ের। মধ্যরাতে গাড়ি থামল নবীনগর। বাকি পথটুকু হেঁটে পাড়ি দিতে হবে। তবে সমস্যা হল পরী। সে এখনো ঘুমাচ্ছে। এবার কিভাবে ডাকবে সায়ের? সেই চিন্তায় ঘামছে সায়ের। অস্বস্তিকর লাগছে ওর। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে উপায় খুঁজতে লাগল। কিন্তু কপাল খারাপ, যে কোনো উপায়ন্তর না দেখে সায়ের নিজেই ডাকল পরীকে, শুনছেন? এইবার উঠতে হবে।
চোখ মেলে তাকালো পরি। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? আমরা পৌঁছে গেছি। নামতে হবে। পরি নামল গাড়ি থেকে। সায়ের ব্যাগ হাতে নিয়ে হাঁটা ধরল। পরির ঘুমভাব কমেনি। ভুলছে আর হাঁটছে। সায়ের তা খেয়াল করে বলে, এভাবে হাঁটলে পড়ে যাবেন তো। হাত ধরে হাঁটবেন। থমকে দাঁড়িয়ে পরি বলে, আমি পারব। আপনার হাত ধরতে যাব কেন? বাকি জীবন তো আমার হাত ধরেই কাটাতে হবে। তাহলে আজকে না হয় বাদই দিলাম। বাকি জীবন আপনার হাত ধরব। সায়ের আর কথা বলল না। পরিও হাত ধরল না। কিছুক্ষণ হেঁটে ওরা একটা বাড়িতে পৌঁছাল। অন্ধকারে ঠিক বুঝল না পরি কিছু। বাড়িটা কেমন দেখতে তাও আন্দাজ করতে পারল না। তবে উঠোনে দাঁড়িয়ে এটা বুঝল যে এখানে বেশ কয়েকটা ঘর আছে। সায়েরের পিছু পিছু পরি একটা ছোট ঘরের সামনে গেল। দরজায় কয়েকবার টোকা দিল সায়ের। ভেতর থেকে আওয়াজ এলো, ক্যাডা রে? এত রাইতে দরজা গুতায় ক্যাডা? সায়ের জবাব দিল, ফুপু আমি সেহরান। একটু পরে একজন 50-এর বেশি বয়স্ক মহিলা হারিকেন হাতে দরজা খুলল। সায়েরকে দেখে সে খুশি হয়ে বলে, এত রাইতে কই থাইকা আইলি? ফুপু, বলতে বলতে সায়ের ঘাড় ঘুরিয়ে পরির দিকে তাকাল। মহিলাটি হারিকেন উঁচিয়ে পরীকে দেখে বলে, এই ছুরিটা ক্যাডা? পরি অবাক হল মহিলার কথা শুনে। কিন্তু পর মুহূর্তেই থমকে গেল। কারণ সায়ের জবাব দিয়েছে, আমার বউ। বউ দুই অক্ষরের শব্দটি সম্পূর্ণ নতুন পরি আর সায়েরের কাছে। পরি আজ কারো বউ। তাকে কেউ বউ বলে পরিচয় দিচ্ছে। শীতল স্রোত বইছে যেন শরীরে। পরি সায়েরের থেকে একটু দূরে দাঁড়ানো। মহিলাটিকে দেখে মনে হচ্ছে অবাক হচ্ছে। মধ্যরাতে কেউ যদি এসে বলে আমি বিয়ে করেছি, তাহলে তো অবাক হওয়ার কথা। মহিলাটি দরজা ছেড়ে বের হয়ে এসে পরীর সামনে দাঁড়াল। হারিকেন মুখের ওপর ধরে দেখার চেষ্টা করল। তারপর বলল, বউ। হ্যারে সেহরান, তুই মজা করস নাকি? এত রাতে কেউ মজা করে? আমার ঘরের চাবি দাও। এত রাইতে বউ পাইলি কই? কার বউ লইয়া আইছস? মাঝরাতে ঘুম ভাঙছে তো তাই উল্টা পাল্টা বকছ। চাবি দাও, আমি আমার বউ নিয়া ঘরে যাই। সায়েরের মুখে বারবার বউ শুনতে লজ্জাবোধ করছে পরি। তবে এখন তার কিছু বলা বা করার নেই। তাই চুপ করে দাঁড়িয়ে আছে সে। ফুপু আবার বলে উঠল, আরে থামো। বউ কি এমনই ঘরে যাইব নাকি? নিয়ম আছে না? রাত দুপুরে আবার কিসের নিয়ম ফুপু? এখন সবাই ঘুমাচ্ছে। কাল সকালে যা করার করো। ফুপু শুনল না। দৌড়ে উঠোনে চলে গেল। হাঁক ছেড়ে ডাকতে লাগলো সবাইকে। পরি ভরকে গেল মহিলার কাণ্ডে। সে চিৎকার করতে করতে বলল, ওরে ক্যাডা, কোথায় আছোস রে? হকগুলে বাইর হ। সেহরান বউ লইয়া আইছে। ওরে হেরো না, আকবার, আবুল, বাবু রে। কানে হাত চেপে ধরে পড়ি। এই মহিলার গলার আওয়াজে কান দুটোই না নষ্ট হয়ে যায়। এ কোথায় এসে পড়ল ও? বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় পরি। ওদিকে ফুপু ডেকেই চলছে।
ঝনাত ঝনাত করে দরজা খোলার আওয়াজ শোনা গেল। তিনজন দম্পতি বের হয়ে এলো আলো হাতে নিয়ে। হাই তুলতে তুলতে হেরোনা নামের মহিলাটি এসে বলে, আরে খুসিনা আপা, এত রাইতে চিল্লাও কেন? ডাকাত পড়ছে নাকি? হুদা কামে কি চিল্লাই? দেখ সেহরান বউ লইয়া আইছে। হেরোনা চমকে ওঠে খুসিনার কথায়। শায়ের বিয়ে করেছে, তবে তিনি এতে বেশ খুশি হলেন। ভাসুরের ছেলেকে এমনিতেই তিনি অপছন্দ করেন। বাবা মা মারা যাওয়ার পর সবাই শায়েরকে এড়িয়ে চলে। হেরোনা তো দেখতেই পারে না। তার উপর হেরোনার বড় মেয়ে চম্পা শায়ের বলতে পাগল। শায়ের এই বাড়িতে আসতই না। বছরে ২-৩ বার আসে, তাও খুশিনা ফুপুর কাছে। হেরোনা চিন্তায় ছিল কিভাবে শায়েরের থেকে মেয়েকে সরাবে। এখন দেখছে মেঘ না চাইতে জল। সে উকি দিতে দিতে এগিয়ে গেল পরীর দিকে। মুখ ভেঙচে বলে, কই দেখি দেখি। এতিম পোলারে মাইয়া দিল ক্যাডা? শায়ের চুপ করে রইল। এটা নতুন কিছু না, সহ্য হয়ে গেছে এসব। ছোট থেকেই শুনে আসছে সে। খুসিনা ধমক দিয়ে বলে, চুপ থাক। আগে ওগরে ঘরে নেওয়ার ব্যবস্থা কর। থালায় কইরা কাদামাটি লইয়া আয়। বউ ঘরে তুলতে হবে তো। হেরোনা মুখ ঘুরিয়ে মেজো রিনাকে বলে, তুই যা। আমি চৌকি নিয়ে আহি। পরী সব কথাই শুনছে। এদের ব্যবহার ওর ভালো লাগছে না। এভাবে কষ্ট দিয়ে কথা বলার কি আছে? রাগ হচ্ছে হেরোনার উপর। রিনা একটা থালাতে করে ভেজা কাদা নিয়ে এসে উঠোনে রাখে। হেরোনা দুটো চৌকি এনে রাখল তার সামনে। খুসিনা শায়েরকে উদ্দেশ্য করে বলে, এই ছ্যামরা বউ লইয়া এইহানে খাড়া আয়। শায়ের বুঝতে পারল এরা তাকে ছাড়বে না। তাই সে পরীর কাছে গিয়ে বলে, চলুন, না হলে এরা শান্ত হবে না। কি বউর লগে গুজুর গুজুর করস? হাত ধইরা আনো। শায়ের হাত ধরল পরীর। তারপর এসে দুজন দুই চৌকির উপর দাঁড়াল। খুসিনা একটা বাটিতে করে খানিকটা খেজুরের গুড় এনে বলল, ও নতুন বউ মুখ খোল দেহি। মিডা খাও, তাইলে মিডা মিডা কথা কইবা। পরী নেকাব খুলল না। সামনে তিনজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। পরী শায়েরের দিকে তাকাতেই সে বলল, আমি ছাড়া আমার বউয়ের মুখ কোনো পুরুষের দেখা নিষিদ্ধ ফুপু। মনে হয় আসমানের পরী ধইরা আনছে, যে অন্য কেউ দেখলে লইয়া যাইব। কথাটা বলেই খিলখিল করে হাসতেই লাগল হেরোনা। সাথে রিনাও যুক্ত হল। শায়ের মুচকি হেসে বলল, আসমানের পরী কি না জানি না, তবে সে এখন আমার ঘরের পরী বুঝলেন। হাসি বন্ধ করলেন ওনারা। খুশিনা বললেন, তোরা ঘরে যা, আমি বউ নিয়া পড়ে যামু। হেরোনা চলে গেলেও রয়ে গেল রিনা। আকবার, আবুল, বাবু নিজ ঘরে চলে গেল। খুসিনা গুড় খাওয়াল না। পরীকে বলে, ও বউ এই কাদায় পা দেও দেখি। পরী তাই করল, কাদাতে পা ডুবিয়ে দিল। রিনা পা ধুয়ে দিল। তারপর শায়েরকে ওর ঘরের চাবি দিল খুসিনা। পরীকে সাথে নিয়ে পাশের ঘরে গেল শায়ের। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে ওরা। খুসিনা এসে হারিকেন দিয়ে গেল। আলোতে পরী স্পষ্ট দেখতে পেল ঘরের ভেতরটা। ঘরের একপাশে একটা পালঙ্ক, তবে বেশি বড় নয়, দুটো জলচৌকি আর একটা ছোট আলমারি। ঘরের বেশিরভাগ জায়গা খালি। ঘরটা যে সম্পূর্ণ টিনের তাও বুঝল পরী। শায়ের একপাশে ব্যাগ রেখে বাইরে চলে গেল। পরী আবার পুরো ঘরে চোখ বুলায়।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হবেই বা না কেন? খুসিনা কয়েকদিন পর পর ঘর পরিষ্কার করে। অপরিষ্কার জায়গা সায়ের একদম পছন্দ করে না। নেকাবটা এবার পরি খুলল। মাথার ওড়না খুলতেই পিঠ ছড়িয়ে গেল ঘন চুলগুলো। পরনের শাড়িটা ঠিক করতে করতে খেয়াল করল সে বেলি ফুলের ঘ্রাণ পাচ্ছে। তীব্র সে ঘ্রাণ অনুসরণ করে পরি জানালার ধারে গিয়ে দাঁড়াল। জানালার পাশে একটা বেলি ফুল গাছ লাগানো, তাতে অনেক ফুল ধরেছে। জানালার গ্রিল ধরে পরি সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ল। কম্বল আর বালিশ নিয়ে ঘরে ঢুকল সায়ের। পরীর দিকে প্রথমে চোখ গেল তার। পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পরি। সায়ের কথা না বলে পালঙ্কের উপর বালিশ আর কম্বল রাখল। আল্লাহ! ওইখানে কি করো নতুন বউ? পরি চমকে পেছনে ফিরে তাকালো খুসিনার দিকে। সায়ের নিজেও তার ফুপুর দিকে তাকাল। কিন্তু খুসিনার মুখ থেকে টু শব্দটিও আর বের হল না। সে একধানে পরীর দিকে তাকিয়ে আছে। ফুপুর ভাবান্তর না দেখে তার দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো পরীর দিকে। জোরে বলতে না পারলেও বিড়বিড় করে সে বলে উঠল, মাশা আল্লাহ। খুশিনা ভাবল সে বোধহয় স্বপ্ন দেখতেছে। তার শায়েরের জন্য এত সুন্দর মেয়ে আল্লাহ রেখেছেন এটা তিনি কল্পনাও করতে পারেননি। পরীর দিকে দৃষ্টি রেখে তিনি এগিয়ে গেলেন। থুতনিতে হাত রেখে বললেন, আমার সেহরান এত সুন্দর বউ আনছে। চাঁদের লাহান চেহারা। ও সেহরান, তোর ভাগ্য যে ভালা তা এত দিন বুঝি নাই রে। স্বামী নিয়া সুখী হও মা। আমার সেহরান বড় ভালা গো নতুন বউ। পরি শায়েরের দিকে তাকালো। সে এখনো চোখের পলক ফেলতে পারেনি। মনে হচ্ছে চোখের পলক ফেলতে গেলে পরি উধাও হয়ে যাবে। শায়েরকে এভাবে তাকিয়ে থাকতে দেখেন আড়ষ্ট হল পরি। মাথা নিচু করে ফেলল তখনই। খুসিনা বলল, হলদির ঘ্রাণ এখনো গায়ে আছে তো? এই রাইত বিরাইতে জানালার ধারে কি করো? তেনারা আশেপাশে আছে গো। রাইতের বেলা বুঝি বাইরে যাও? খুসিনা বিদায় নিয়ে ঘরে চলে গেল। শায়ের জানালা বন্ধ করে দিল। এখন ও কি করবে ভেবে পাচ্ছে না। উসখুস লাগছে। নতুন বিয়ে করলে কি সবাই এরকম অস্বস্তিকর অবস্থায় পড়ে? আগে তো পরীর সাথে কথা বলতে এরকম হতো না। আজ বউ বলে কি এরকম হচ্ছে? কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে চোখ মেলল সে। পরী পালঙ্কের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। শায়ের বলল, আপনার বাবার মতো ঐশ্বর্য নেই আমার। জানি না আপনাকে ঠিক কতটা ভালো রাখতে পারব। তবে আপনাকে ভালো রাখার সব রকমের চেষ্টা আমি করব। এখন ঘুমিয়ে পড়ুন। পালঙ্কের উপর উঠে বসে পড়ি। কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল সে। কিন্তু শায়ের জলচৌকিতে বসে রইল। পরি ভাবল বাকি রাতটুকু কি শায়ের ওভাবে কাটাবে নাকি? শীত অনেক, কষ্ট হবে তো। কিন্তু একথা মুখ ফুটে পরি বলতে পারে না। আজ লজ্জায় মুখের কথা আটকে আসছে বারবার। সকালে বেশ দেরি করেই ঘুম ভাঙে পরির। আড়মোড়া ভেঙে উঠতেই পাশে তাকাল। শায়ের নেই। জলচৌকি ফাঁকা। কখন ঘুম থেকে উঠল সে? পালঙ্ক থেকে নেমে বাইরে আসতে যেও থেমে গেল পরি। না জানি বাইরে কতজন পুরুষ আছে? পরীর আর যাওয়া হল না। তাই চুপ করে বসে রইল।
কিছুক্ষণ পর একদল মহিলা এলো ঘরের মধ্যে। পরীর চট করে দাঁড়ালো ওনাদের দেখে। মহিলাগুলো পরীকে দেখে হা করে তাকিয়ে আছে। একজন বললেন, আমাগো সেহরানের কপাল গো, মেলা সুন্দর বউ পাইছে। সেহরান রে ধইরা আনো তো দেহি পাশে খাড়াইলে কেমন দেহায়। হেও তো কামে ব্যস্ত গো, বউ লুকাইতে বেড়া দিতাছে। কল্পার বেড়া দিচ্ছে আর অখন নিজের ঘরের পাশে বেড়া দিতাছে। সুন্দরী বউ বইলা কথা। দুজন মহিলা হাসতে হাসতে বের হয়ে গেল। একটু পর তারা শায়েরকে টেনে হিচড়ে ঘরে নিয়ে এলো। ধাক্কা দিয়ে পরীর দিকে পাঠিয়ে দিল। শায়ের কোনো রকমে পরীর গায়ে পড়া থেকে বেঁচে গেল। নিজেকে সামলিয়ে সে পরীর পাশে দাঁড়িয়ে বলল, তোমরা এখন যাও তো, অনেক হয়েছে, এবার যাও। হাসির তোর যেন বাড়ল সবার। একজন বললেন, বুঝছি তো বউ লইয়া এখন একলা থাকতে চাও, তা ভালা কইরা কইলেই পারো। একজন ধাক্কা দিল পরীকে। পরী গিয়ে পড়ল শায়েরের উপর। পরবর্তী ধাক্কা দেওয়ার আগেই শায়ের এক হাতে পরীকে জড়িয়ে ধরে ঘুরিয়ে এনে বলে, তোমরা যাবে? এত রসিকতা আমার বউ পছন্দ করে না। যাও তো। হাসি তামাশা করতে করতে সবাই চলে গেল। শায়ের এখনো পরীকে আগের মতোই ধরে রেখেছে। খেয়াল হতেই শায়ের সরে দাঁড়িয়ে বলল, ক্ষমা করবেন, আপনাকে বাঁচাতে আপনাকে ছুতে হয়েছে, আর কখনোই তা হবে না। আসলে ওনারা মজা করছিলেন। কিছু মনে করবেন না। পরী ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। শায়ের পরীকে নিয়ে কলপারের দিকে গেল। পরী দিনের আলোতে চারিদিক চোখ বুলাতে লাগল। শায়ের তার ছোট্ট ঘরের চারপাশে টিনের বেড়া দিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এত কাজ সে করল কখন? নিশ্চয়ই অনেক ভোরে উঠেছে ঘুম থেকে। তখনই ওর মনে পড়ল কাল তো শেষ প্রহরে ঘুমিয়েছে সে। তাহলে শায়ের নিশ্চয়ই জেগেছিল। এসব ভাবতে ভাবতে কলপারে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। বাইরে আসতেই সে দেখল শায়ের গামছা হাতে দাঁড়িয়ে আছে। পরী আসতেই শায়ের গামছা এগিয়ে দিল। পরীও নিয়ে মুখমণ্ডল মুছে নিল। তখনই দুটো মেয়ের আগমন ঘটে সেখানে। চম্পা দৌড়ে এসে জিজ্ঞেস করে, সেহরান ভাই, আপনি নাকি বিয়া করছেন? হুম, করেছি। চম্পা আর কিছু জিজ্ঞেস করার আগেই তার চোখ গেল পরীর উপর। পরীও চম্পার চোখে চোখ রাখে। মেয়েটাকে বেশ শৌখিন মনে হল পরীর। চুলগুলো বেনুনি করা, চোখে গাঢ় কাজল দেওয়া আর ঠোঁটে লিপস্টিক। বোঝাই যাচ্ছে মেয়েটি সাজগোজ করা পছন্দ করে। কিন্তু হঠাৎই মেয়েটার চোখের দুটো ছলছল করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই পেছনের মেয়েটি এগিয়ে এসে বলে, সেহরান ভাই, কত্ত সুন্দর নতুন ভাবি, আসমানের চাঁদের মতন। তা কেমন আছো ভাই? মেলা দিন পরে আইলা। ভালো, তুই কেমন আছিস? খুব ভালা আছি আমি। চম্পা দৌড়ে চলে গেছে। তা দেখে চামেলি হেসে বলল, আপায় কষ্ট পাইছে ভাই। তোমার লাইগা কত রুমাল সেলাই করছে আর তুমি বিয়া কইরা আনলা। চামেলি হাসতে লাগল। পরী অবাক হয়ে গেল। মেয়েটা কষ্টের কথা বলছে আবার হাসছে। আজব। শায়ের চামেলি ঘরে যেতে বলে নিজেও পরীকে নিয়ে ঘরে এলো। পরীর সামনে কি সব বলছিল। পরী এখন কি ভাববে? বড্ড সহজ সরল চামেলি, সব কথাতেই হাসবে। সুখ দুঃখ সবকিছুতেই ওর হাসি থামে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। পরী এতক্ষণ ঘরের বাইরের ছোট্ট উঠোনে বসেছিল।
এমনি এমনি নয়। খুসিনা ফুপু একগাদা মহিলাদের সঙ্গে পরীকে সাক্ষাৎ করাচ্ছে। বিরক্ত হলেও চুপ থাকতে হচ্ছে পরীর। ইচ্ছা করছে ছুটে ঘরে চলে যেতে কিন্তু পারছে না। সন্ধ্যা হয়ে আসছে বিধায় খুসিনা পরীকে ঘরে যেতে বলল। ঘরে আসতেই পরী দেখল সায়ের ঘুমাচ্ছে। কাল রাতে একটুও ঘুমাতে পারেনি সে, তাই সেই দুপুরে খেয়ে ঘুমিয়েছে, এখনো ওঠার নামগন্ধ নেই। পরী কি করবে ভেবে পাচ্ছে না। একটাই ঘর, তাই অন্য কোথাও যেতে পারছে না। তাই জলচৌকির উপর বসে রইল। রাতের খাবার খুসিনা ফুপু ওদের ঘরে এনে খাওয়াল। তারপর তিনি চলে গেলেন। খাওয়ার পর পরীর শীত যেন তরতর করে বাড়ল। টিনের ঘরের ফাঁক দিয়ে নিশি এসে ঢুকছে। পরী তাড়াতাড়ি কম্বল গায়ে জড়াতেই চোখ পড়ল সায়েরের দিকে। সে কালকের মতোই বসে আছে। পরী ভাবল আজকেও এভাবে বসে থাকবে নাকি। এই শীতে এভাবে বসে থাকাটা ঠিক বলে মনে হল না পরীর। তাই সে বলে, আজকেও কি এভাবে বসে থাকবেন নাকি? সায়ের বোধ হয় অন্য কিছু ভাবছিল। তাই সে অপ্রস্তুত হয়ে বলে, হু। বলছি ঘুমাবেন না? সারা রাত ওভাবে বসে থাকার চিন্তা করছেন নাকি? সায়ের বেখেয়ালিভাবে বলে, ঘুমাব। কোথায়? আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আপনি না সাহসী পুরুষ। তাহলে বউয়ের পাশে ঘুমাতে ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাব কেন? ঘুমাতে কি কেউ ভয় পায়? দেখতেই তো পাচ্ছি ভয় কাঁপছেন। ভয় না, শীতে কাঁপছি। বলতে বলতে সায়ের ওপর পাশ দিয়ে পালঙ্কে উঠে বসে পরী মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। রাত গভীর। ঘুমে মগ্ন পরী। শীতের মধ্যে কম্বলের উষ্ণতা বেশ লাগে পরীর। কিন্তু হঠাৎই ওর ঘুম যেন হালকা হয়ে এলো। পরী অনুভব করছে কেউ ওর গায়ে হাত বিচরণ করছে। কিন্তু ও ঘুরতে পারছে না। শরীর এত ভারী হয়ে গেছে যে সে নড়তেই পারছে না। হাতটা যেন পরীর শাড়ির আঁচল টেনে ধরছে। আঁচলটা জোরে টান দিতেই পরী যেন শক্তি ফিরে পেল। উঠে বসল শয্যা ছেড়ে। এই শীতের মধ্য দিয়েও পরী ঘামতে লাগল। শাড়ির আঁচল টেনে ঘাম মুছল পরী। গলার শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশে ফিরে তাকালো পরী। হারিকেন এখনো জলে বিধায় সায়েরের ঘুমন্ত চেহারার স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল? কি ভয়ানক স্বপ্ন! পরী দ্রুত কম্বল ফেলে নেমে পড়ল। জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। এরপর কি আর ঘুমাতে পারবে সে? একবার ভাবল জানালা খুলে বেলি ফুলের ঘ্রাণ নিবে। কিন্তু ফুপুর কথা মনে পড়তেই আর জানালা খোলা হল না। এখন ওর পালঙ্কের দিকে এগোতেই ভয় লাগছে। পরী তৎক্ষণাৎ নিজেকে শুধাল, পরী তুই তো সাহসী। রূপালীর বাড়ি থেকেই আসার সময় তো কতগুলোকে একসঙ্গে পিটিয়েছে। এই সামান্য বিষয়ে ভয়ের কি আছে? কিন্তু স্বপ্নটা ভাবাচ্ছে পরীকে। আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? সম্বিত ফিরে এলো পরীর। তাকিয়ে দেখল সায়ের জেগে গেছে। উঠে বসে পরীর দিকে তাকিয়ে আছে। পরী কম্পিত কণ্ঠে বলে, পানি খেতে এসেছিলাম। কথাটা বলে পরী ধীর পায়ে এসে পালঙ্কে বসে। সায়ের বলে, আপনি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছেন তাই না? খুবই খারাপ স্বপ্ন। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ুন। না। আতকে ওঠে পড়ি। কেন? না মানে যদি স্বপ্নটা আবার দেখি? হাসল সায়ের। পরী কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহলে কি সারারাত জেগে থাকবেন নাকি?
সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবেন না। কালকে আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব। মনটা ভালো হয়ে গেল পরীর। খুশিতে মনটা নেচে উঠল। সে হেসে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ সত্যি। এবার তো ঘুমান। পরী শুয়ে পড়ল। কিন্তু ঘুম আসছে না। পরীকে এপাশ ওপাশ করেতে দেখে সায়ের বুঝল পরী ঘুমায়নি। বাড়িতে যাওয়ার খুশিতে নাকি স্বপ্নের ভয়ে? সায়ের বলল, ছোটবেলায় আমি যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম তখন মায়ের হাত ধরে ঘুমাতাম। আর কোনো খারাপ স্বপ্ন দেখতাম না। আমিও কি তাই করব এখন? করতে পারেন। তাহলে আপনার হাত দিন। হুম দেওয়া যায়, আশেপাশে হারিকেন নেই এখন। অতীত মনে পড়তেই হেসে উঠল পরী। খুব বাজেভাবে পুড়িয়ে দিয়েছিল হাতটা। আর এখন সেই হাতটাই সারা জীবনের জন্য ধরতে হচ্ছে। পরী আলতো করে সায়েরের হাতটা ধরে তারপর চোখ বন্ধ করে নেয়। সায়ের আনমনে বলে উঠল, আপনার হাসি সুন্দর। চোখ বন্ধ থাকা অবস্থাতেই পরী বলে, শুধুই সুন্দর? ভীষণ সুন্দর আপনার হাসি। আপনার থেকেও আপনার হাসি বেশি সুন্দর। পরী এবার জবাব দিল না। সে চুপচাপ শুয়ে রইল। সায়ের একটু চুপ থেকে আবার বলল, বাড়াবাড়ি রকমের সৌন্দর্যের চোখ ঝলসানো মায়া থাকে। ঝলসে যাবে চোখ, হৃদয় পূর্বে, তাও সে মাধুর্য থেকে চোখ ফেরানো যাবে না। যে আগুন সব জ্বালিয়ে দেয় সে আগুনকে কজন ভালোবাসতে পারে বলুন? পরী এবার সায়েরের হাত ছেড়ে অন্যদিক ফিরে শুয়ে রইল। সে বুঝতে পারছে পাশে থাকা মানুষটির মনের কথা। প্রথম দেখাতেই যে সে পরীতে বেঁধে গেছে। সে পরীর সান্নিধ্য চায় এটাও পরী বুঝেছে। পরীর অনুমতি ব্যতীত সায়ের তাকে স্পর্শ করবে না এটাও ওর জানা। তবুও কিসের এত দ্বন্দ্ব? কেন পরী সায়েরকে কিছু বলতে পারে না? সায়েরের প্রতি ওর যেন অদৃশ্য টান উপস্থাপনা করেছেন সৃষ্টিকর্তা। সেজন্য পরীর নিজেরও ইচ্ছা করে দুদণ্ড সায়েরের সাথে বসে কথা বলতে। কিন্তু কোনো এক আষ্ঠতা জেকে ধরে ওকে। পাখি ডাকা ভোরে ঘুম ভাঙে পরীর। গায়ের কম্বল ফেলে উঠে বসে সে। সায়ের এখনো ঘুমাচ্ছে। পরী পাশ ফিরে তাকাল। এবং কিছুক্ষণ ধরে সে তাকিয়েই রইল। প্রশ্ন জাগছে ওর মনে। এতক্ষণ ধরে দেখছে কেন সে মানুষটাকে? মনে ধরেছে নাকি? পরী কোথায় যেন শুনেছে ভালোবাসলে সে যেমনই হোক না কেন তাকে দেখতে অসম্ভব ভালো লাগে। চোখ জুড়িয়ে দেখার আনন্দ অনেক। সেরকমই ভালো লাগছে পরীর। উঠতে গিয়ে পরী খেয়াল করে ওর আঁচল সায়েরের পিঠের নিচ পর্যন্ত। আস্তে করে পরী টান দিল আঁচলটা কিন্তু পারে না। আর একটু জোরে টান দিতেই সায়ের চোখ মেলে তাকাল। ঘুম জড়ানো গলায় বলল, কোনো সমস্যা? পরক্ষণে সে নিজেই বুঝে গেল। পরীকে সাহায্য করল সে। পরী উঠে চলে গেল। বাইরে এখন সে যেতে পারবে। তাই পরী কলপারে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। আসার পথে খুসিনা ফুপু এসে হাজির। তিনি বললেন, নতুন বউ তুমি উইঠা পড়ছ। যাও গোসল কইরা একখান ভালা কাপড় পইরা আহ দেহি। আমার রান্ধায় সাহায্য করো। মাথা নাড়ল পরী। ঘরে গিয়ে একটা কমলা রঙের শাড়ি নিয়ে কলপারে গিয়ে গোসল করে নিল। তারপর রান্নাঘরে খুসিনার কাছে গেল। খুসিনা রুটি বানাচ্ছে, পরী একটা পিঁড়িতে বসল। খুসিনা বটি দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে দিল পরীকে। এটা সে পারে। তাই সে পেঁয়াজ কাটছে। এমন সময় চামেলি এলো সেখানে, বলল, নতুন ভাবি কি করো?
পরি তাকালো চামেলির দিকে। মুচকি হেসে বলে, কাজ করি। তুমি আমাদের সাথে নাস্তা করে যেও। আচ্ছা, হাসল চামেলি। খুসিনা পরীকে জিজ্ঞেস করে, কি কি রান্ধা পারো নতুন বউ? আমি কিছুই রান্না করতে পারি না ফুপু। খুসিনা যেন আকাশ থেকে পড়ল। বলল, কও কি? এত বড় মাইয়া রান্ধা পারো না? আম্মা আমাকে রান্নাঘরে যেতে দেয় না। কাজের লোক আর আম্মাই সব করে। চামেলি অবাক হয়ে বলে, তোমাগো বাড়িতে কামের মানুষ আছে নতুন ভাবি? তোমার বাপের অনেক টাকা বুঝি? পরি আবারও হাসল। তারপর বলল, আমার আব্বা 4 গ্রামের জমিদার। আমি জমিদার কন্যা। রুটি ছ্যাঁকা বন্ধ করে দিল খুসিনা। শায়ের জমিদারের মেয়ে বিয়ে করে এনেছে শুনে বেশ অবাক তিনি। হেরোনাকে কতবার বলেছে যেন চম্পার সাথে শায়েরের বিয়ে দেয়। হেরোনা অনেক কথা শুনিয়েছিল তাকে। এখন খুসিনাও কথা শোনাবে ভেবেই তিনি মনে মনে খুশি হলেন। বললেন, রান্ধা শিখবা আমার থাইকা। এখন বিয়া হইছে আর কদিন পর পোলাপান হইব। নিজের সংসার নিজেরই তো দেখতে হইব। ভ্যাবাচেকা খেয়ে গেল পরি। এখনই বাচ্চার কথা বলছে এই মহিলা। না জানি পরে আর কি কি বলবে কে জানে। ঘরে পার্টি বিছিয়ে খেতে বসেছে শায়ের আর চামেলি। পরি খাবার বেড়ে দিচ্ছে। খুসিনার কথাতেই সে খাবার বেড়ে দিচ্ছে। এই প্রথম সে এ খাবার বাড়ছে একজন স্ত্রী হিসেবে। চামেলি আর শায়ের খেতে বসেছে। সে পরীকে বলে, আপনি খাবেন না? আমি পরে খাবো ফুপুর সাথে। আপনারা খেয়ে নিন। শায়ের খাচ্ছে। চামেলি বলল, ভাই তোমরা আইজ নতুন ভাবিগো বাড়িতে যাবা? শায়ের খেতে খেতে জবাব দিল, হুম, কিন্তু তোকে নিতে পারব না। মুখটা কালো করে ফেলে চামেলি। সে তো যাবে বলেই কথাটা বলল। কিন্তু শায়ের আগেই বুঝে গেছে। পরি বলে, যাক না ও আমাদের সাথে। ও গেলে আপনাকে কথায় কথায় লজ্জিত হতে হবে। আগে ভালো করে কথা শিখুক, তারপর না হয় নিব। চামেলি কাদো কাদো গলায় বলে, কে কইছে আমি কথা পারি না? এই তো কথা বলতাছি। আমি খালি সুন্দর করে কথা কইতে পারি না। তাতে কি হইছে? আমারে কি নেওয়া যায় না? সবাই কি সব পারে? নতুন ভাবিও তো রান্ধা পারে না, তাইলে হ্যারে নিবা কেন? চামেলির বোকা বোকা কথায় জবাব দিল না শায়ের। এই মেয়েটা এরকমই। কথা না বুঝে বলে ফেলে। পরি বলে, ঠিক আছে। তোমাকে আরেকদিন না হয় নিয়ে যাব। নতুন ভাবি তুমি ভাইরে কও না? কিছু না পারলে কি বিয়াও হয় না? তুমি তো রান্ধা পারো না। তোমারও তো বিয়া হইছে। ফুপু তো কইল আর কয়দিন পর তোমাগো পোলাপান হইব। তাইলে তো আমারও। কথা শেষ করতে পারল না চামেলি। শায়েরের কাশির শব্দে সে থেমে গেল। পরি স্তব্ধ হয়ে বসে আছে। শায়েরকে পানি দিতেও ভুলে গেছে সে। চামেলির কথায় শায়ের পরি দুজনেই হতভম্ব। চামেলি বলে, নতুন ভাবি পানি দাও ভাইরে। পরি তাড়াতাড়ি পানি দিল শায়েরকে। পানি খেয়ে শায়ের রাগী দৃষ্টিতে তাকালো চামেলির দিকে। অতঃপর বলল, এত কথা তোকে কে বলতে বলেছে? একটু চুপ থাকতে পারিস না তুই? খাওয়া শেষ না করে শায়ের চলে গেল। পরীর দিকে তাকানোর সাহস আর হল না ওর। বোরখা পরে তৈরি পরি। বাড়ি যাওয়ার আনন্দ ওর। তাই তাড়াতাড়ি তৈরি হয়েছে। চামেলিকে ফেলে যাওয়া সম্ভব হল না। সে কেঁদে অস্থির। হেরোনা মানা করল না মেয়েকে।
কেননা চামেলির কাছ থেকে শুনবি শায়েরের শ্বশুর বাড়ি কেমন। গাড়ি ভাড়া করেছে শায়ের। তাতে করে 3 জন রওনা হল। নূরনগর পৌঁছাতে দুপুর হয়ে গেল। নিজ বাড়িতে এসে ছুট লাগাল পরি। সবার আগে গেল মালার কাছে। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আম্মা? ভালো। তুই কেমন আছোস? আপনাদের ছাড়া আমি ভালো নাই আম্মা। অনেক মনে পড়ে সবাইকে। মালা পরীর গালে হাত রেখে বলে, সবকিছু যেদিন আপন কইরা নিবি সেদিন দেখবি ওই বাড়িই তোর সব। জুম্মান দৌড়ে এলো পরীর কাছে। পরীকে দেখে সে খুব খুশি। পরী জুম্মানকে নিয়ে গেল রূপালীর কাছে। বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করল। ওখানে বসেই হাসিতে মেতে উঠল। কুসুম দৌড়ে এসে বলে, পরী আপা আপনি এইখানে। বড় আম্মা ডাকতাছে। মায়ের কাছে যেতেই একগাদা বকুনি খেতে হল পরীকে। শায়েরকে কেন এখনো বৈঠকে একা ফেলে এসেছে সেজন্য। কোনো জ্ঞান বুদ্ধি কি ওর নেই নাকি? যথেষ্ট বড় হয়েছে সে। তবু এমন ভুল করে কিভাবে? পরী মাথা নিচু করে সব শুনল। মালা নিজের কথা শেষ করে পরীকে নিজের ঘরে পাঠালেন। মন খারাপ করে ঘরে গেল পরী। শায়েরকে খেয়াল করল না। পরীকে এভাবে আসতে দেখে শায়ের বুঝল না যে কি হয়েছে। সে জিজ্ঞেস করে, বাড়িতে আসলেন মন ভালো করার জন্য। আর এসে মন খারাপ করেন বসে রইলেন কেন? আমার মন ভালো করানোর কেউ নেই। তাহলে মন ভালো হবে কিভাবে? আপনি বুঝলেন কিভাবে যে কেউ নেই? আমি বুঝি সব। আমি কি ছোট নাকি? ওহ, আপনি তো যথেষ্ট বড়। বিয়েও হয়ে গেছে। কিন্তু জুম্মান তখনই এসে বলে ওদের খেতে ডাকছে মালা। তাই আর কথা হলো না ওদের। নিচে নেমে গেল। খাওয়া শেষে মালা শায়েরকে ডাকলেন। তিনি বললেন, আমি জানি না বাবা তুমি কেমন। যতটুকু দেখছি জানছি খারাপ জানি নাই। পরী আমার সবচাইতে আদরের মাইয়া। ওরে এতদিন অনেক কষ্টে আগলাইয়া রাখছি। এখন ও তোমার কাছে থাকব। তুমি আমার মাইডারে আগলাইয়া রাইখো। পরী এখনও জানে না বাইরের দুনিয়া কেমন। কোনোদিন বাইরে যায় নাই তো। ওরে তুমি সব বুঝবা। আমার মাইয়াডারে ভালো রাইখো। বলতে বলতে মালা চোখ মুছলেন। শায়ের মালাকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না। আপনার মেয়ে আমার দায়িত্ব। এখানে থাকাকালীন আমি যেমন আমার সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছি তেমনি আপনার মেয়ের সব দায়িত্বও পালন করব। আপনি চিন্তা করবেন না। শায়েরের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মালা। পরী বড়ই দুরন্ত। কখন কি করে বসে বোঝা অসম্ভব। রাগটাও একটু বেশি। শায়ের পরীকে সামলাতে পারবে কিনা এই চিন্তা মালার বেশি। কিন্তু শায়েরের সাথে কথা বলে সে বুঝতে পারল শায়ের ঠিকই পরীকে মানিয়ে নিতে পারবে। মালা চলে গেল। শায়ের সামনে পা বাড়াতেই দেখল পরী দাঁড়িয়ে আছে। মুখটা এখনো গম্ভীর করে আছে। শায়ের কিছু জিজ্ঞেস করার আগেই পরী বলে উঠল, আমি সত্যিই কি শুধু আপনার দায়িত্ব? আপনি আপনার কাজকে আর আমাকে একই নজরে দেখেন? না হাসল। আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না। চলে গেল পরী। খুব রাগ হচ্ছে শায়েরের উপর। পরীকে দায়িত্ব মনে করে সে? বিয়েটা কি ছেলেখেলা নাকি? পরীর কাছে তাই মনে হচ্ছে প্রথমে নৌশাদ তারপর শেখর। শেষমেশ শায়েরের সাথে বিয়ে হল। এটাকে তো খেলাই মনে হয়। সে ঠিক করল শায়েরের সাথে কথাই বলবে না। শায়ের বুঝল পরী অভিমান করেছে। এখনই এত অভিমান।
পরে আর কি হবে কে জানে, কিন্তু সে আর পরীর মান ভাঙাতে যেতে পারল না, কারণ আফতাব তাকে ডেকেছে। সন্ধ্যার পর ঘরে ফিরল সায়ের, কিন্তু পরী নেই। দীর্ঘশ্বাস ফেলে সায়ের ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে পরী। আকাশের দিকে তাকিয়ে বিন্দুকে খুঁজছে। বিন্দুই একদিন বলেছিল যে মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। তাই পরী এসেছে বিন্দুর সাথে কথা বলতে। তুই থাকলে খুব ভালো হতো বিন্দু। আজ তুই নেই বিন্দু, কিন্তু তোর মাঝি তোকে এখনো ভালোবাসে। সোনা আপা তার ভালোবাসা পেয়েছে। রূপা আপা পায়নি, কিন্তু সিরাজ ভাইয়ের ভালোবাসা সত্যি। আর আমাকে দেখ, একজনের দায়িত্ব আমি। ওই সুখান পাগলটাও ভালোবাসা বোঝে। কত গভীর ওর ভালোবাসা। আমার কপাল খারাপ বিন্দু। জ্বলন্ত তারাগুলোর দিকে তাকিয়ে হাসল পরী। বিন্দুকে খুব মনে পড়ছে, কিন্তু ওই বিন্দু এখন ধরা ছোঁয়ার বাইরে। চাদর ছাড়া ছাদে কেন এসেছেন আপনি? ঠান্ডা লাগছে না? শায়েরের গলার আওয়াজ চিনল পরী। তাই পেছনে ফিরে তাকাল না। পরী ওভাবেই বলল, এই দায়িত্বটা আপনার নিতে হবে না। পরীর অভিমান যে গাঢ় হয়েছে তা বেশ বুঝতে পারছে শায়ের। সে পরীর পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, স্ত্রীকে সুখে রাখার দায়িত্ব তো স্বামীর নিতে হয়। শুধুই সুখ নয়, ভালোবাসার দায়িত্বও কিন্তু নিতে হয়। আপনি কোনো দায়িত্বের কথা বলছেন বুঝলাম না। পরীর জবাব না পেয়ে শায়ের বলতে শুরু করল, আমি আপনাকে প্রথম কবে দেখেছি জানেন? হয়তো জানেন, বিয়ের দিন। না, আমি আপনাকে প্রথম দেখছি সম্পানের নৌকাতে। বাইরে দাঁড়িয়ে ভিজছি আর আপনি ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। আমিও ভেতরে গেলাম। আপনি তখন ঘোমটা টেনে বসেছিলেন। মেকআপ পরেননি। আপনার খেয়াল ছিল না যে আপনার মুখ বরাবর আয়না গাঁথা ছিল নৌকার ছইয়ের সাথে, যেখানে স্পষ্ট আপনার মুখটা আমি দেখেছিলাম। আপনি এমন একজন নারী যাকে ফেরানোর সাধ্য কারো নেই। আপনাকে দেখে যদি কোনো পুরুষ প্রেমে না পড়ে তাহলে সে সবচেয়ে বড় পাপী। আমি সেই পাপ কি করে করি? কিন্তু আমার কাছে আপনি সম্পূর্ণ নিষিদ্ধ। আর নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা বেশি আকৃষ্ট হই। তবুও আপনার থেকে দূরে থাকতে চেয়েছি সবসময়। আপনার আমার মাঝে আকাশ পাতাল তফাতে। কোথায় রাজকন্যা আর কোথায় রাজার বাগানের সামান্য মালি। এই দ্বন্দ্ব আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু নিয়তি দেখুন, আমি কখনোই এটা ভাবিনি যে আমার ভাগ্যে আপনিই আছেন। আকাশের থেকে দৃষ্টি সরিয়ে শায়েরের দিকে তাকালো পরী। কিন্তু শায়ের তখনও আকাশের দিকেই তাকিয়ে আছে। পরীর জবাব না পেয়ে শায়ের আবারও বলল, আমি আপনার বড় বোনকে দেখিনি আর তার ভালোবাসার মানুষ কেউ দেখিনি। সুখান পাগল আর তার বউয়ের ভালোবাসাও দেখিনি। আর রইল সিরাজ ভাইয়ের কথা। সে চলে যাওয়ার পরই কিন্তু আপনাদের বাড়িতে আমি প্রথম আসি। মূলত সিরাজ ভাইয়ের জায়গাটা আমাকে দেওয়া হয়েছে। ওদের ভালোবাসা আমি বুঝব কিভাবে? তবে সম্পান বিন্দুর ভালোবাসার সাক্ষী আমি নিজেও। আকাশের দিকে থেকে মুখ ফিরিয়ে পরীর দিকে তাকালো শায়ের, পৃথিবীতে কেউ কারো মতো করে ভালোবাসতে পারে না। তাহলে সব ভালোবাসার পরিণতিও যে একই হতো। নিজ স্থান থেকে নিজের প্রিয় মানুষকে ভালোবাসতে হয়। সে ভালোবাসার মাধুর্য থাকে অন্যরকম। এখন আপনিই বলুন, ওদের মতো ভালোবাসা চাই নাকি আপনার স্বামীর ব্যক্তিগত ভালোবাসা চাই, কোনোটা? দ্বিধায় পড়ে গেল পরী। কি উত্তর দিবে বুঝতে পারল না। চেয়েও পরী কঠোর হতে পারছে না। যেই মেয়েটা অধিকতর সাহসী, রন্ধ্রে রন্ধ্রে তার মিশে আছে রাগ। আজ সেই মেয়েটির রাগ উধাও।
সাহসও হারিয়ে গেছে যেন। ভালোবাসা মানুষের দুর্বলতা। ভালোবাসলে মানুষ কোনো না কোনো কারণে ভয় পাবেই। সেই ভয়টা পরীর হচ্ছে। কিন্তু কিসের ভয়? হারিয়ে ফেলার নাকি অন্য কিছু? বুঝে উঠতে পারে না পরী। সে নির্দ্বিধায় শায়রের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা এই মুহূর্তে পরী পড়তে অক্ষম। তাই বেশিক্ষণ দাঁড়াতে চাইল না সে। ঘুরে হাঁটা ধরতেই শাড়ির আঁচলে সজোরে টান পড়তেই সে দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে তাকাতেই শায়ের বলল, আমার প্রশ্নের উত্তর দেবেন না? পরী এবার ঘুরে দাঁড়াল। শায়েরের দিকে এগোতে এগোতে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই। ভালোবাসা বলতে আমি ওদের কাহিনীগুলো বুঝি। এর বেশি কিছু জানা নেই আমার। পড়ালেখা শেখানোর শিক্ষক থাকলেও ভালোবাসা শেখানোর শিক্ষক কিন্তু নেই। ভালোবাসার শিক্ষক থাকে না, দুজনের মধ্যে তৈরি করতে হয়। তাহলেই ভালোবাসার মানে বুঝবেন। পরী শায়েরের আরেকটু কাছে আসল। অন্ধকারের আবছা আলোতেই চোখ রাখল শায়েরের চোখে। বলল, তাই? তাহলে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি কিভাবে করা যায় বলুন তো? শায়ের এবার থামল। এবার একটু বেশিই বলছে সে। ঠান্ডাও লাগছে, সে নিজেও চাদর আনেনি। তাই সে বলল, আজকে প্রয়োজনের তুলনায় বেশি শিখে ফেলেছেন, বাকিটা অন্য একদিন শেখাব। শায়ের চলে আসতে গিয়ে থেমে গেল, পেছনে ফিরে বলল, হাত ধরার অনুমতি দিবেন নাকি আঁচল ধরে টেনে নিয়ে যাব? মৃদু হাসে পরী, কোলে তুলে নিয়ে গেলে মন্দ হয় না। কালবিলম্ব না করে চোখের পলকেই সে পরীকে কোলে তুলে নিল। পরী ভেবেছিল শায়ের তাকে কোলে নিবে না। কিন্তু সে পরীকে বিস্মিত করে দিয়েছে। পরী আজ শাড়ি পাল্টে নিজের ঘাগরা পরেছে। শাড়ি পরার তেমন অভ্যাস নেই তার। তাই আপাতত বাড়িতে এটাই পরুক। শীত নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে আসছে বিধায় পরী শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে চোখটা বন্ধ করে ফেলে যাতে শায়ের বুঝতে পারে পরী ঘুমিয়ে গেছে। কিন্তু চতুর পরী জানে না যে তার স্বামী তার থেকেও কম নয়। সব বুঝেও না বোঝার ভান করে শায়ের শুয়ে পড়ল। বেলি ফুলের সুবাসে চোখ মেলে তাকালো পরী। একটু আগেও তো ফুলের ঘ্রাণ পায়নি সে। এখন কোথা থেকে আসলো? ওপাশ ফিরতেই দেখল শায়ের ফুলগুলো নেড়েচেড়ে দেখছে। নিজের অজান্তেই পরী ধরা দিয়ে বলে, ফুল কোথা থেকে আনলেন? আপনি ঘুমাননি? একটু আগেই তো দেখলাম ঘুমাচ্ছেন। ওই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম। দেখি ফুলগুলো। পরী হাত বাড়াতেই শায়ের হাতটা সরিয়ে নিয়ে বলে, দেওয়া যাবে না। পরী এক প্রকার ছিনিয়ে নিয়ে বলে, মালি সাহেব, আমার রাজ্যে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে যে। আপনার একটাই কাজ আমার বাগানে ফুল ফোটানো। কাজ ঠিকমতো করতে পারলেই পুরস্কার পাবেন। তাই নাকি? তা পুরস্কারটা কি? সময় হলেই জানতে পারবেন মালি সাহেব। যথা আজ্ঞা রাজকুমারী। পরী হাসল। শায়ের তাকিয়ে রইল পরীর দিকে। কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে পরী বলে, ওভাবে দেখছেন কেন? আপনার সাহস তো কম নয়। এর শাস্তি কি হতে পারে জানেন? প্রশ্নের জবাবে শায়ের হাত বাড়াল পরীর দিকে। গাল গলিয়ে ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে আনে পরীকে। গভীরভাবে প্রিয়সীর কপালে ওষ্ঠ ছুঁয়ে দেয় বলে, শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড হলেও আমি মাথা পেতে নিব পরিজান। ঈষৎ কেঁপে উঠল পরীর সর্বাঙ্গ। কর্ণকুহরে পরিজান শব্দটি বারবার বাজতে লাগল। এই ডাকেও যেন মাদকতা আছে। আফিমের মতো নেশালো। আফিমের নেশা কেটে গেলেও এ নেশা যেন কাটবার নয়। নিজের অর্ধাঙ্গিনীকে এইভাবে চেয়ে থাকতে দেখে শায়ের হাসে বলে, অনেক বড় অন্যায় করে ফেলেছি। এবার কি শাস্তি দিবেন বলুন?
আগের ন্যায় পরীকে তাকিয়ে থাকতে দেখে সে বলে, শাস্তিটা কি দেবয়ান ভাবতে থাকুন। আমি ঘুমাই। উষার আলো ফুটতেই চারিদিক ঝলমল করে ওঠে। ঘাসে পাতায় জমে থাকা শিশিরবিন্দু চিকচিক করে উঠল। সূর্য রশ্মিতে মেঘপুঞ্জের রূপবত্তা যেন দ্বিগুণ বেড়ে গেল। শিশির ভেজা পথ পেরিয়ে মানুষ যাচ্ছে নিজ গন্তব্যে। শীত আস্তে আস্তে কমতে শুরু করেছে। দিনের বেলাতে তেমন শীত না লাগলেও রাতে শীত বাড়ে। চাষিরা দলে দলে শীতের ফসল ঘরে তুলছে। তাদের খুশি যেন আর ধরে না। বন্যার পর যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা এখনও কিছুটা রয়ে গেছে। এবারের ফসলে বোধহয় তা মিটবে। সূর্যের আলোতে ঝলমল করছে জমিদার বাড়ির আঙ্গিনা। তখনই সেখানে আগমন ঘটে শেখরের। শায়েরি প্রথমে দেখে সে কিছুটা ঘাবড়ে গেল শেখরকে দেখে। কেননা তার হাতে মাথায় ব্যান্ডেজ করা, সারা মুখেও অসংখ্য দাগ স্পষ্ট। শেখর শায়েরের সাথে কোনো কথা না বলে বৈঠকে গিয়ে হাজির হয়। আফতাব আর আখির বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শেখরকে আসতে দেখে আফতাব প্রচণ্ড রেগে গেলেন। বললেন, তুমি এখানে কি চাই? তোমার সাহস তো কম না। এত কিছু করে আবার এখানে এসেছ। মুহূর্তেই বাড়ির সকলে জেনে গেল শেখরের আমার কথা। মালা জেসমিন ছুটে গেলেন বৈঠকে। পরি, কুসুম আর জুম্মান দরজার আড়ালে কান পেতে রইল। শেখর সবার কাছে কিছু বলার অনুমতি চাইছে। আফতাব শুনতে চাইলেন। তিনিও দেখতে চান ছেলেটা কি বলে। শেখর বড় একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগল, বিয়ের দিন রওনা হওয়ার আগেই খবর পেলাম আমার ছোট বোনকে কেউ অপহরণ করেছে। কি করব বুঝতে পারছিলাম না। পুলিশ কেউ জানাতে পারিনি, যদিও আমার বোনের কোনো ক্ষতি করে দেয়। আমার পরিবারের সবাইকেই অপহরণকারী একটা জায়গায় যেতে বলে। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি দুর্ঘটনায় ওই দিনই সবাই আহত হই। হঠাৎই কি হয়ে গেল বুঝিনি। পরে পুলিশই আমার বোনকে উদ্ধার করে। এর পেছনে ছিল আমার বন্ধু নাইম। ওই এই জঘন্য কাজটা করেছে। আফতাব জিজ্ঞেস করল, সে কেন এরকম করবে? তুমি মিথ্যা বলতেছ। আমি সত্যি বলছি। নাইমকে পুলিশে দেওয়া হয়েছে। নাইম নিজের মুখে সব স্বীকার করেছে। বিশ্বাস না হলে আপনি খোঁজ নিতে পারেন। নাইমের এরকম করার কারণ সে পরীকে পছন্দ করত। আচ্ছা দেখব। যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কঠিন শাস্তি পাবে তুমি। শেখর মাথা নেড়ে বলে, ঠিক আছে। তাহলে কি এবার বিয়েটা হচ্ছে? শায়ের নড়েচড়ে দাঁড়াল। তার সামনে তার স্ত্রীকে বিয়ে করার কথা বলছে তা মানতে পারছে না সে। আফতাব বলল, সে কথা ভুলে যাও। কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। শেখর অবাক হয়ে বলল, কি বলছেন এসব? পরীর বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে? আপনি আমাকে কথা দিয়েছেন পরীকে আমার হাতে তুলে দেবেন। শোন, তোমার জন্য আমি আমার সম্মান হারাতে বসেছিলাম, অনেক কষ্ট করে সব ঠিক করেছি। এখন বিয়ে হয়ে গেছে। তুমি যেতে পারো। এবার শেখর রেগে আগুন। সে আফতাবের সাথেই দুয়েক কথায় ঝগড়া বাঁধিয়ে ফেলল। শায়ের আর ওখানে থাকল না। অন্দরে চলে গেল। শেখরের কথাগুলো বিষের মতো লাগছে। শায়েরকে ঘরে যেতে দেখে পরিও পিছু পিছু ঘরে গেল। শায়েরকে চিন্তিত দেখে বলল, আপনি শুধু শুধু চিন্তিত হচ্ছেন কেন? আমি কোনো কারণে চিন্তিত নই। তাহলে এভাবে চলে এলেন যে? ওই ছেলেটা বারবার আপনাকে বিয়ে করবে বলছে। তাছাড়া ওর সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল। আমার ওকে ভালো লাগছে না।
মৃদু হাসল পরী। সায়ের জ্বলছে, এত খুশিই লাগছে পরীর। ওকে হাসতে দেখে সায়ের রুষ্টচিত্তে বলে, আপনি হাসছেন? পরী সায়েরের কাছে এসে দাঁড়িয়ে বলে, তো কি হয়েছে? আমার তো আর বিয়ে হচ্ছে না তার সাথে। আমি ওর মুখে আপনার নাম সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনার শুনতে হবে না, আমিই যাই। গিয়ে শুনে আসি। পরীর হাত টেনে ধরে সায়ের। টানের ফলে পরী সায়েরের একদম কাছে চলে আসে। দেখে মনে হচ্ছে তার স্বামীর মন ক্ষুণ্ণ হচ্ছে। ওই ছেলেটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই থাকবেন। মালি সাহেব, আপনার বউকে কেউ নিয়ে যেতে পারবে না। আপনার কাছ থেকে তো নয়ই। পরীকে পালঙ্কে বসিয়ে সায়ের নিজেও ওর পাশে বসল। পরী জিজ্ঞেস করল, আচ্ছা ওই ছেলেটা এমন কেন করল? বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারল? যদি মরে যেত ছেলেটা? আপনাকে পছন্দ করে ছেলেটা আসামিদের খাতায় নাম লিখিয়েছে, যেখানে তার ডাক্তার হওয়ার কথা ছিল। সত্যিকারের ভালোবাসা কখনোই মানুষকে খারাপ পথে নিয়ে যায় না, বরং একটা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসে। পরী সায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। মুহূর্তটা বেশ লাগছে পরীর কাছে। অনেকগুলো হাত পেরিয়ে পরী এক বিশ্বাসী হাত পেয়েছে। হোক না সে নিম্নবিত্ত ছেলে, কিন্তু তার ভালোবাসায় তো কোনো খাদ নেই। ভালোবাসাটা সত্যি হলে নুন পান্তা খেয়েও সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। সায়েরের সাথেই অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। কোনো নিকষ কালো মেঘের ছায়া যেন কখনোই না আসে। কিন্তু নাইম নামের ছেলেটা একটু বেশিই করছে বলে মনে হলো পরীর। ভালোবাসা তো কোনো প্রতিযোগিতা নয় যে জোর করে হলেও তাকে পেতে হবে। তাহলে কেন ছেলেটা এমন করে বসল? এখন এর জন্য কতদিন জেলে থাকতে হবে কে জানে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রুমালের সেলাই খুলছে চম্পা। তার প্রিয় ব্যক্তিকে যখন দেওয়ার অধিকার নেই তাহলে এসব রেখেই কি হবে? খুব যত্ন করে সে এগুলো বানিয়েছিল। সেলাইয়ের প্রতিটি ফোড়ে ছিল নিত্য নতুন অনুভূতি গাথা, যা সে সায়ের নামক পুরুষটির জন্য রেখেছিল। কিন্তু সে পুরুষটি আজ অন্য কারো দখলে। অন্য কারো হাসিতে সে তৃপ্তি পায়, অন্য কাউকে নিয়ে ভাবে। আগে যদি জানত এই পুরুষটি তার হবে না তাহলে কোনো অনুভূতি সে জমিয়ে রাখত না, দিত না ওই পাষাণ পুরুষকে মন। সায়ের পরীকে বিয়ে না করলেও হেরোনা কিছুতেই সায়েরের কাছে চম্পাকে বিয়ে দিতেন না। দেখতে শুনতে তো মেয়েটা কম নয়। কোমর ছড়ানো ঘন কালো চুল, ডাগর ডাগর চোখ, কি সুন্দর চেহারা। এমন সুন্দর মেয়েকে তিনি অর্থহীন এতিম ছেলের কাছে কেন বিয়ে দেবেন? তার মেয়েকে তিনি আরও বড় ঘরে বিয়ে দেবেন। তবে যখন সে শুনেছে সায়ের জমিদারের মেয়ে বিয়ে করে ঘরে তুলেছে তখন থেকেই হিংসায় জ্বলে যাচ্ছেন। রূপবতী পরীকেও তার সহ্য হচ্ছে না, তাই তিনি খুসিনার সাথেও তেমন কথা বলেন না। কেননা খুসিনা খুব বড়াই করেন পরীকে নিয়ে। হেরোনার মেয়ের থেকেও দ্বিগুণ সুন্দরী মেয়েকে ঘরে তুলেছে সায়ের। এজন্য দুজনের মধ্যে চলে কথার প্রতিযোগিতা। চামেলি মাটিতে পা ছড়িয়ে বসে বোনের কাণ্ড দেখতাছে। সে ভালোবাসার অর্থ বোঝে না বলেই বোনের কষ্ট বুঝতে ব্যর্থ। তাই চেয়ে চেয়ে দেখছে শুধু। পরীদের বাড়ি থেকে এসে অনেক গল্পই বলেছে পরীর বাড়ি সম্পর্কে। চম্পা শুধু শুনেছে। বারান্দার মাটির তৈরি সিঁড়িতে চম্পা আর বারান্দার মেঝেতে চামেলি বসে আছে। পরী সেখানে আসতেই চামেলি খুশি হল।
তবে চম্পা পরীর উপস্থিতি পেয়েও নিজের কাজ করতে লাগল। পরী কিছুক্ষণ চম্পার দিকে তাকিয়ে থেকে চামেলিকে বলল, ঘরে একা একা লাগছিল তাই তোমার কাছেই ফুপু পাঠালেন। চামেলির বদলে চম্পা বলে, কেন সেহরান ভাই নাই? না, উনি তো বাজারে গেছে, আসতে দেরি হবে। পরীর মুখে উনি শব্দটা শুনে মৃদু হাসল চম্পা। চামেলি উঠে এসে পরীর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। পরীকে চৌকির উপর বসিয়ে নিজেও বসল। তারপর বলল, নতুন ভাবি আপার লগে কথা কইও না। আপার মন ভালা না। দেখো না সেহরান ভাইয়ের লাইগা রুমাল বানাইছে, এখন আবার খুলতাছে। উনার জন্য রুমাল বানিয়েছে কেন? পরী বুঝেও না বোঝার ভান করল, যাতে চামেলি সব কথা বলে। আর কইও না নতুন ভাবি। খুসিনা ফুপু মারে কত্ত কইল সেহরান ভাইয়ের লগে আপার বিয়া দিতে, কিন্তু মা তোর রাজিই হয় না। আপা সেই আশায় রুমাল বানাইল, কিন্তু দেহ শেষমেশ তোমারে ভাই বিয়া কইরা আনল। যদি আপার লগে বিয়া হইত তাইলে কি তোমার মতো সুন্দর ভাবি পাইতাম? খিলখিল করে হেসে উঠল চামেলি। পরী আগেই বুঝেছিল চম্পা শায়েরকে পছন্দ করে, কিন্তু পুরোপুরি সব সে জানে না। যদি হেরোনার মতো থাকত তাহলে হয়তো পরীর জায়গায় চম্পা থাকত। পরী সারা ঘরে চোখ বুলিয়ে দেখে একটা ছেলের ছবি আর কিছু পোস্টার টানানো। পরী জিজ্ঞেস করে, এসব কার ছবি? চামেলি যেন আকাশ থেকে পড়ল। মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো, হেরে চিনো না তুমি? সালমান শাহ, অনেক বড় নায়ক হেও। নায়ক? পরী ঠিক বুঝল না। ঘরবন্দি থাকাতে এসবের সাথে পরিচিত না সে, তাই বিখ্যাত নায়ককে চিনতে পারল না। চামেলি আবার বলল, নতুন ভাবি। আমি আর আপা প্রতিদিন সন্ধ্যার সময় টুনিগো বাড়িতে যাইয়া টেলিভিশন দেহি। তুমি দেখবা? না, আমি দেখব না। রাতের বেলা ফুপু বের হতে বারণ করেছে। ও তুমি তো নতুন বউ। আহো আমরা তোমাগো ঘরে যাই, দেহি সেহরান ভাই আইছে নাকি। চামেলি গান ধরল, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। চামেলি নাচতে নাচতে যেতে লাগল আর পরী হেঁটে হেঁটে। মেয়েটার দুরন্তপানা দেখতে ভালোই লাগে পরীর, কিন্তু চম্পার জন্য খারাপ লাগছে। সন্ধ্যার পর বাড়ি ফিরেছে শায়ের। পরী মাগরিবের নামাজ শেষ করে বসেছিল। একাই ছিল সে। ফুপু পাশের বাড়িতে খোশ গল্প করতে গেছেন। চামেলি চম্পা টেলিভিশন দেখতে গেছে। পরী ঘরে সম্পূর্ণ একা। দরজার ঠকঠক আওয়াজ শুনে পরী দরজা খুলল। শায়ের পাশ কাটিয়ে ভেতরে ঢুকল। পরী খেয়াল করেছে আসার পর থেকে শায়ের কেমন যেন আচরণ করছে। পরীর থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা চালাচ্ছে। কোনো কারণে শায়ের এরকম করছে পরী তা ভেবে পাচ্ছে না। এতে খারাপ লাগছে পরীর, কেননা এই পুরুষটিকে যে তার ভীষণ মনে ধরেছে। সেই প্রথম যেদিন সম্পানের নৌকাতে দেখা হয়েছিল সেদিন থেকেই শায়েরের কথাগুলো শ্রুতিমধুর মনে হতো পরীর কাছে। এত সুন্দর আর গুছিয়ে বোধহয় কেউ কথা বলতে পারে না। ক্ষণে ক্ষণে যখনই পুরুষটির সাথে দেখা হতো তখন সে আবারও পরীকে মুগ্ধ করত। আর আজ সেই পুরুষই পরীর স্বামী। স্বামীর অবহেলা তো প্রতিটি নারীকেই ব্যথিত করে। সেজন্য পরীর মনটাও ভীষণ ব্যথিত। কাল থেকে শায়ের কোনো কথা বলেনি পরীর সাথে। পরী কিছু জিজ্ঞেস করলে জবাব দিয়েছে শুধু। এর বাইরে একটা কথাও সে বলেনি। পরনের পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরছে শায়ের। পরী তাকিয়ে আছে শায়ের দিকে। নিজেকে পরিপাটি করে পিছন ফিরতেই পরীর চোখে চোখ পড়ল। সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল সে।
বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই পরি বলে উঠল, কোথায় যাচ্ছেন? শায়ের না তাকিয়েই জবাব দিল, কাজ আছে। আমাকে একা রেখে যাবেন না। থমকে দাঁড়াল শায়ের। পিছন ফিরে বলল, কেন? ফুপু নেই, পাশের বাড়িতে গেছে। আপনি একা থাকতে ভয় পান? পরি কয়েক কদম এগিয়ে এলো। শায়েরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সূর্যাস্তের পর হৃদয়ের একাকিত্ব বাড়ে। তখন মানুষ সূক্ষ্ম একটা হৃদয় খোঁজে তার হৃদয়কে বাঁধার জন্য। একাকিত্ব দূর করতে চায়। ভয়ের থেকে মানুষ একাকিত্বে বেশি ভোগে। আপনি কি আমার একাকিত্ব বোঝেননি? এবারও পরীর চোখে চোখ রাখল না শায়ের। তবে চোখ দুটো যেন অনেক কথা বলতে চাইছে। নিজেকে সংযত করে শায়ের চলে এলো। বাইরে গেল না। পরী বলল, কিছু বলবেন না? এবার শায়ের মুখ খুলল। কণ্ঠে গম্ভীরতা এনে বলল, আমার জন্য একাকিত্ব ভোগ করতে হবে না আপনাকে। যেখানে আমি আপনার যোগ্য নই সেখানে আমার জন্য আপনি নিজেকে দুর্বল করবেন না। যদি কখনো আফসোস হয় তাহলে বলবেন আমি সরে যাব আপনার পথ থেকে। পরীর মনে জানান দিল যে শায়ের কিছু শুনেছে। তাহলে কি রূপালীর বলা কথা শায়ের শুনেছে? তাই হবে, না হলে শায়েরের এত পরিবর্তন হতো না। বাড়ি থেকে আসার আগে রূপালী পরীকে কিছু কথা বলে। শায়ের ছোট ঘরের ছেলে, পরীর যজ্ঞ না, বামুন হয়ে চাঁদে হাত দিয়েছে এমনকি অনেক আফসোস করেছিল। কিন্তু পরী তখন একটা জবাব দিয়েছিল, যদি টাকা পয়সা সুখ দিত তাহলে তুমি কেন সুখী হলে না আপা? রূপালী তারপর আর একটা কথাও বলেনি। শায়ের বোধহয় অর্ধেক কথা শুনেই এসব বলছে। আমার মনের পথে যে একবার আসে তার ফিরে যাওয়ার পথ নেই। আপনি ফিরবেন কিভাবে? শায়ের জবাব দিল না। পরীর সঙ্গে বেশিক্ষণ কথা বললে নিজেকে সংযত রাখা অসম্ভব। তাই পরীর থেকে সরে গিয়ে পালঙ্কে বসল। পরী এগোল না শায়েরের দিকে। সে ভাবল, রূপালীর মাথা খারাপ বলে কি শায়ের কেউ মাথা খারাপ করতে হবে নাকি? রূপালী সবসময় পরীর সুখ চেয়েছে বিধায় এসব বলেছে। পরী তখন ভেবেছিল সে নিজের সুখকে দেখিয়ে দেব বোনকে। কিন্তু শায়ের নিজেই তো বুঝতেছে না কিছু। পরী এগিয়ে গেল জানালার দিকে। হাত বাড়িয়ে খুলে দিল জানালা। হুড়মুড়িয়ে বেলি ফুলের সুবাস ঘরে এসে ঢুকল। পরী পেছনে ফিরে শায়েরের দিকে তাকাল। শুয়ে আছে শায়ের। অস্থিরচিত্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে আবারও জানালা দিয়ে বাইরে তাকাল। এশার নামাজ পড়েই শুয়ে পড়ল পরী। শায়ের আগেই ঘুমিয়ে গেছে। ফুপু বলে গিয়েছেন শায়ের এলে যাতে ওরা খেয়ে শুয়ে পড়ে। তার আসতে দেরি হবে। পরীর খাওয়ার জন্য শায়েরকে ডাকল না এবং নিজেও খেল না। অর্ধেক রাত কাটল এপাশ ওপাশ করে। সকালে শায়ের আগেই ঘুম থেকে ওঠে। কালকে সে একটা কাজ জোগাড় করেছে। গ্রামের মাতব্বর শায়েরকে বেশ পছন্দ করেন। তিনিই তার আর্তে কাজ করতে বলেছেন শায়েরকে। আজকে সেখানেই যাবে শায়ের। পরীও উঠে ফুপুর কাছে গেল। কাজ না পারলেও কিছু কিছু সাহায্য সে করে। রান্নাঘরে ছিল পরী। তখনই একজন বৃদ্ধ মহিলা এলেন আঝাড়ি করতে করতে। খুসিনা দৌড়ে গেলেন উঠোনে আর পরী বসে রইল। মহিলাটি চিৎকার করে বলতে লাগলেন, সেহরান কই? ওর বউ কই? শায়ের ও সেখানে গেল। বাড়ির সকলেও উপস্থিত। মহিলাটি কাঁদছে আর বলছে, হ্যারে সেহরান, কোনো অপয়া মাইয়া ঘরে তুললি? যে কিনা আমার পোলাডারে খাইয়া দিল? কথাটা বুঝল না শায়ের, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে চাচি? কি হয় নাই ক? তোরে আর তোর বউরে আয়না আমার পোলাডা মইরা গেল।
অলক্ষী মাইয়া আইতেই আমার পোলা খাইল। তুই থাকবি কেমনে? তোরেও খাইব দেহিস। শায়েরের মনে পড়ল এই চাচির ছেলের গাড়ি করে পরীকে প্রথম এই বাড়িতে এনেছে। ছেলেটা মারা গেছে। সে বলে, আপনার ছেলে মারা গেছে কখন? কাইল রাইতে ভালা পোলা ঘুমালো, সকালে আর উঠল না। অহন বউ পোলাপান খাইব কি? সব তোর বউর লাইগা হইছে। অলক্ষী, এই সংসার টিকব না সেহরান। টিকব না। শায়ের ধমকে মহিলাটিকে বের করে দিল। অতঃপর নিজের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে পরী। ছলছল নয়নে সে শায়েরের দিকে তাকিয়ে আছে। তবে সেখানে না দাঁড়িয়ে ঘরের ভেতরে চলে গেল। শায়ের বুঝে গেল এতক্ষণের সব কথাই পরীর কানে গিয়েছে। সে দ্রুত ঘরে গিয়ে পরীর হাত টেনে ধরল। অতঃপর পরী কাঁদছে দেখে ওকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল সে। চলবে ইনশাআল্লাহ।